গুমের শিকার মানুষগুলো কোথায়, তাদের খুঁজে বের করা, গুমের জন্য দায়ী কে, তা ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে জানানোই ছিল গুম কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে দেয়া গুম কমিশনের প্রথম প্রতিবেদনে তেমন নির্দিষ্ট কোনো তথ্য নেই, এমন অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। গুম কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে মামলা এবং মামলা পরবর্তী বিচারিক কাজ কতটুকু হবে তা নিয়ে সংশয় তারা। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। দুনিয়ার কিছুই চাই না, সন্তানটাই চাই, সন্তানটাই ফিরত চাই। আমরা তার বড় লোক হবো, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর তো আমার কোনো আশা নেই। একটা মায়ের কাছে সন্তানের আশা, যত গরিবই হোক মা করে সন্তান বিক্রি করে। অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধে তো শাস্তি আছে না, বিচার আছে না। কোন অপরাধে যে আমার ছেলে অপরাধী হইলো এটাই তো আমি জানতে পারলাম না। 2013 সালের 12ই ডিসেম্বর মালয়েশিয়ায় ফ্লাইট ছিল আদনানের। 4 ডিসেম্বরই সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত আর খোঁজ নেই। একই অবস্থা কাউসার হোসেনেরও। রাজধানীর শাহিনবাগ থেকে একই দিন তুলে নিয়ে যাওয়া হয় তাকে। কাউসারকে ফিরে পাবার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। কঠিন বিচার চাই। আর আয়নাঘর, ওই আয়নাঘর আমরা দেখতে চাই, ওই আয়নাঘরে কি আছে এটা আমাদের দেখার ইচ্ছা, যে আয়নাঘরে কি আছে। আর যারা এই কাজ করছে তাকে তো ফাঁসি দিয়ে মাইরে ফেলালে একদিন শেষ। আমরা চাই ওই আয়নাঘরে তারা, ওই যে আমার স্বামীর মতো যারা আছে, ওই যে হাহাকার করেছে, ওই হাহাকার ওরাও করুক, ওরাও বুঝুক কি শান্তি আয়নাঘরে। গুমের ঘটনা তদন্তে সরকারের কমিশন শনিবার তাদের প্রথম প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বিগত 15.5 বছরে দেশে অসংখ্য গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সম্পৃক্ততার তথ্য তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে। কমিশনের প্রতিবেদনের দিকেই তাকিয়েছিল গুমের শিকার হওয়া সদস্যদের পরিবারের মুখপাত্র মায়ের ডাক। সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি জানান, প্রতিবেদনটি ক্ষতিগ্রস্ত সবার সামনে তুলে ধরা উচিত। মায়ের ডাক থেকে গেছে 105-এর বেশি আবেদন। গত দিন পর্যন্ত আমরা দেখছি একটা রিপোর্ট আসছে, শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের কাছে রিপোর্ট গেছে। এটা কোনো পাবলিক কোনো রিপোর্ট, কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নাই যে এখানে এই ভুক্তভোগীদেরকে সাথে এইটা করা হয়েছে। এই ইনভেস্টিগেশন, এই যে কমিশন, সবটাই করা হচ্ছে শুধুমাত্র ভিকটিমদেরকে জানানোর জন্য। এখতিয়ারটা শুধু এই, আর সুপারিশ করবে যে মামলার জন্য। কমিশন আরেকটা যেটা ফ্রাস্ট্রেটিং, আবার বলছে 1 বছর ধরে টাইম টেবিলটা বাড়ানোর জন্য। আপনি যদি আমাকে 120 দিন পরে এসে বলেন এটার পিছনে শেখ হাসিনা ছিল, এটার জন্য কি আমরা ওয়েট করছিলাম কিনা? বিচারিক কাজ এগিয়ে নিতে পারে এমন কোনো তথ্য নির্দিষ্ট করে পাওয়া যায়নি সেই প্রতিবেদনে। আগে মামলা এবং মামলা পরবর্তী বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরই র্যাব বিলুপ্তি চাওয়া উচিত ছিল, যোগ করেন সানজিদা ইসলাম। কোন প্রক্রিয়ায় যাচ্ছে বা যদি ইফেক্টিভলি না হয়, যে গতানুগতিক যত কমিশন বাংলাদেশে হয়েছে আগে, কোনো কমিশনের আমরা পরবর্তী দিয়াত্তা পাইনি বা কোনো আউটপুট ছিল না আসলে। তো সেই জায়গায় কি যাচ্ছি কিনা আমরা ওটা দেখার আছে। র্যাবের বিলুপ্তি চাওয়ার আগে তো আপনাকে র্যাব স্বীকার করেছে, আপনার তো তথ্যগুলো নিতে হবে তাদের কাছ থেকে। আদারওয়াইজ তো এখানে আপনি কোন কেসটা আমরা দাঁড় করাতে পারবো আসলে। বিচারিক প্রক্রিয়ায় যাক, ন্যায় বিচারটা আসুক, তারপরে আমরা দেখতে পাবো যে না তাদের এখতিয়ার এতটুকু থাকতে পারবে কি থাকতে পারবে না, তাদের কাজের পরিধি কী হবে কি হবে না, কোনখানে সংস্কার দরকার কোনখানে সংস্কার দরকার নাই। আমরা তো ন্যায় বিচারের জায়গায় যেতে পারিনি এখন। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে গুম সংক্রান্ত কমিশন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। গুম কমিশনের প্রতিবেদনের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, গুমের ব্যাপারটা গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনায় ছিল, আর অন্তর্বর্তী সরকার আসার পরে ভিকটিমদের চাহিদার ভিত্তিতে কিন্তু গুম কমিশন গঠন করা হয়েছে। এরপরে কমিশনের এই প্রথম প্রতিবেদন জমা দেয়া, এই প্রাথমিক প্রতিবেদনে কি আছে? এটা প্রথমেই আমি একটু বলে রাখি যে এই গুম কমিশনের যে প্রতিবেদন, সেটা একটি মানে সব মিলে একটি ধারণা দেওয়া হয়েছে কীভাবে গুম করা হয়েছে, গুমের সাথে কোন কোন সংস্থা যুক্ত ছিল এইরকম, এবং সর্বোপরি মাথার উপরে কার নির্দেশনায় এই কাজ হয়েছে, এই রকম একটি ধারণা পাওয়া গেছে আমরা যতটুকু প্রতিবেদনটি পেয়েছি। কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেই প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশ করার জন্য দেয়া হয়েছে,
সেটি কিছু সিলেক্টেড অংশই ছিল। আমি বলতে পারি যে 8 থেকে 10 পাতা বাদ দিয়ে তারপরের প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশের জন্য দেওয়া হয়েছে। পুরো প্রতিবেদন কিন্তু আমরা হাতে পাইনি। এটি একটি আংশিক প্রতিবেদন বলা যায় আমরা যেটা হাতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গুমের শিকার, ক্ষতিগ্রস্ত বা ফেরত আসাদের সাক্ষ্য বা নির্দিষ্ট কোনো তথ্য থাকতে পারে, কিন্তু সেটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি। মোট 1,500-এর উপরে অভিযোগ এসছে, কিন্তু 758 বা 760টির মতো পর্যালোচনা করেছে গুম কমিশন। তবে তারা কিন্তু আরও 1 বছর সময় চেয়েছে যে পুরো কাজটি নির্দিষ্টভাবে কোনো একটি ব্যক্তি ধরে, কারণ একটি একটি করে প্রত্যেকটি মামলাই আলাদা, এক একজনকে এক এক সংস্থা তুলেছে, এক একজনকে এক এক সংস্থা এক জায়গায় নিয়ে গেছে, সুতরাং বিচারিক বিষয়টাও একটি আলাদা হবে, তাই তার জন্য সময় প্রয়োজন। এই জন্য গুম কমিশন এই সময়টি চেয়েছে। ইশরাত। জি, রাজীব, ভুক্তভোগী পরিবারগুলোর যে মুখপাত্র মায়ের ডাক, তারা গুম কমিশনের প্রথম প্রতিবেদনে অসন্তোষ জানিয়েছে। তারপরে এর উপরে ভিত্তি করে মামলার হবে যে সেই মামলার পরে বিচারিক কাজ নিয়েও সংশয় প্রকাশ করেছে। এই ধরনের সংশয় কেন, একটু বিস্তারিত যদি বলেন। মায়ের ডাকের যে মুখপাত্র সানজিদা ইসলাম তুলি, তিনি ডিবিসিকে জানিয়েছেন যে এই প্রতিবেদনটি তিনি দেখেছেন, কিন্তু প্রতিবেদনটি মুখপাত্র হিসাবে তাদেরকে দেওয়া হয়নি বা কোনো ভিকটিম পরিবারকেও দেওয়া হয়নি। যতটুকু প্রতিবেদন পাওয়া গেছে সেই প্রতিবেদনের উপর প্রতিবেদনের উপর ভিত্তি করে যে বিচারিক কাজে বা মামলা পর্যন্ত যাওয়া যায় সেরকম কোনো তথ্য, নির্দিষ্ট কোনো তথ্য সেই প্রতিবেদনে ছিল না। এটি গেল এক। দ্বিতীয়তটি হচ্ছে যে আপনি যখন কোনো বিষয়ের উপর মামলাতে যাবেন, মামলাতে যাওয়ার পর একটা নির্দিষ্ট অভিযোগ থাকতে হবে যে XYZ গুম হয়েছে, কারা গুম করেছে, কোত্থেকে গুম হয়েছে, তারা গুমকালীন অবস্থায় কোথায় ছিল, এইরকম সার্বিক পুরো বিষয়গুলি একটি বিস্তারিত থাকতে হবে। সেই পর্যায়ে এখন পর্যন্ত প্রতিবেদনটি নেই, যার কারণে বিচারিক কার্যক্রমের মামলা এবং মামলা পরবর্তী যে বিচারিক কার্যক্রম সেই বিষয়টি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। কারণ 120 দিন পরে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে 120 দিন পরে শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই গুম হয়েছে সেটা জানার জন্য তো 120 দিন সময় লাগার প্রয়োজন না, সবাই জানতো। মায়ের ডাকের বক্তব্য হচ্ছে এইটা একেবারে রাষ্ট্রীয় প্রধান ব্যক্তির নির্দেশনায়, পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, সেটা সবাই জানে। কিন্তু তারা আরও নির্দিষ্ট করে জানতে চায় যে ঘটনাটি কারা ঘটিয়েছে, প্রত্যেকটি কেসের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে। জি, রাজীব ঘোষ, আপনি বলছিলেন যে গুম কমিশন আরও 1 বছর সময় চেয়েছে। সেই ক্ষেত্রে এই যে সংশয় অভিযোগের পরে গুম কমিশনের পরবর্তী কার্যক্রম কি হবে বা হতে পারে, এই ধরনের কোনো ধারণা পাওয়া গেছে কিনা? না, ধারণা পাওয়া যায়নি। তবে এই রিপোর্টই আমরা দেখেছি যে একটি জায়গায় বলেছে যে 3 মাস পরে, মার্চের দিকে আরও একটি প্রতিবেদন গুম কমিশনের পক্ষ থেকে দেয়া হবে। আমার ধারণা, একজন রিপোর্টার, মাঠের রিপোর্টার হিসেবে আমরা বিশ্বাস করি যে ওই প্রতিবেদনে নিশ্চয়ই এতদিনকার তাদের যে পরিশ্রম, তাদের যে কাজ, তারা যাদেরকে অভিযুক্ত ইতিমধ্যেই কিন্তু কয়েকজন গ্রেপ্তার আছে, বিশেষ করে তৎকালীন সময়ে র্যাবে যারা কাজ করেছেন, পুলিশে যারা কাজ করেছেন, গোয়েন্দা পুলিশে যারা কাজ করেছেন, তাদের অনেকেই এই মুহূর্তে বর্তমান বিভিন্ন মামলাতে আটক আছেন, তাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে গুম কমিশনের, এটা আমি বিশ্বাস করি। এবং সেই ভিত্তিতে অভিযোগকারী এবং তাদের বক্তব্য, যারা গ্রেফতার আছেন, এই সমস্ত সমন্বয় করে কিছু একটা ভালো প্রতিবেদন আসবে বলে আমার ধারণা। এবং সেটা মায়ের ডাকের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরবর্তী পদক্ষেপটা তারা দেখবেন। আসলে বিশ্বাস করেন যে তাদের হাত দিয়ে একটি ভালো প্রতিবেদন আসবে, যেই প্রতিবেদনে যেই ভিত্তিতে যে বিচার হবে, এই বিচার কাজ দেখে যেন ভবিষ্যতে যে আর কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যেন গুমের বিষয়গুলি শিকার না হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।